নমস্কার। বাংলা স্ফেয়ারে রাত্রি 9:30টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার থাম্বনেইলে এই ভদ্রলোককে আপনারা চেনেন? অধিকাংশেরই চেনার কথা নয়। কিন্তু আপনি যদি এই শহরের মারওয়াড়ি অথবা বাঙালি ব্যবসায়ীদের কাছে সন্ধান নেন, তারা ছবি দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারবে। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল করে বলতে গেলে বহুদিন তিনি এ রাজ্যের শিল্পপতি, ব্যবসায়ী ইত্যাদি মহলে একেবারে একচ্ছত্র তোলাবাজির রাজ চালু করেছিলেন। আর আজকে এমন পোলভল খাচ্ছেন, তাও আবার একা নয়, সস্ত্রীক। সেটা দেখে আমার মনে হলো এইরকম একজন প্রাতঃস্মরণীয় ডিগবাজিখোর লোককে নিয়ে তো একটা এপিসোড করা উচিত। একেবারে ওই অনেকটা যেমন দুইয়ে গরুর একেবারে সর্বশেষ শেষ বিন্দুটুকু দুধ পর্যন্ত চুইয়ে চুইয়ে নিয়ে যাওয়ার পরে গরু যেরকম অকেজ হয়ে যায়, গোপালকরা অপেক্ষা করে বকরি ঈদের আগে তার একটা ব্যবস্থা করবে বলে, এ এবং তার একটা নাকি ল ফার্ম নাকি আছে, এরাও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে একেবারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল একটু ব্লু কলার মহলে। ফলত সংবাদপত্র বা মিডিয়ায় এদের কখনো কেউ সেভাবে দেখতে পায়নি। কিন্তু আমি এই মাতব্বরকে চিনি। একটা সময় ছিল যখন আমাদের এক কমন বন্ধুর অফিসে প্রায় প্রত্যহ তিনি বসে থাকতেন। কেন থাকতেন আমি জানি না, কিন্তু থাকতেন। সেই সূত্রে পরিচয়। আমাকে অনেকে বলেছিল যে এই যে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের কাছ থেকে কি একটা টাইডিং নামের ভুঁইফোড় কোম্পানি, সেটা হ্যাপি টাইডিং না আনহ্যাপি টাইডিং আমি বলতে পারবো না, কিন্তু টাইডিংস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামে কোনো একটা কোম্পানি, সবে রেজিস্টার্ড হওয়া, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের মতো একটা গোষ্ঠীর কাছ থেকে আমারই প্রতিষ্ঠিত এই সময় কিনে নিয়েছে, তখন আমার একটু কৌতূহল হয়েছিল। ও মা, দেখি এখানেও আর কাটি এই ভদ্রলোক। এই দিন কতক আগে এই সময়ের সঙ্গে তার কি সম্পর্ক সেটা ভালো করে ঠাউর করতে আমি তার সঙ্গে ফোনালাপও করেছি। তিনি আমার প্ররোচনাটা বুঝতে পারেননি, কিন্তু পা দিয়ে বসে আছেন। আমি বলেছি, হ্যাঁ রে শোন, এই সময় সম্পাদনা করার সময় তো আমাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে আমার একটা ইচ্ছে আছে, অন্তত 6 মাসের জন্য হলেও আমি আবার সেই কাগজে ফিরে যাব। সে আমাকে বলল, দাদা তোমার সঙ্গে কি কাগজের বর্তমান সম্পাদকের কথাবার্তা হয়? আমি বললাম না। কিন্তু তিনি তো তোমাকে প্রশংসা করে একটা মস্ত বড় লেখা লিখেছিলেন, তুই পড়েছো? আমি বললাম পড়িনি, শুনেছি। কিন্তু এসবের সঙ্গে
আমার ফেরার সম্পর্কটা কি? তখন তিনি বললেন, তুমি বললে আমি মাথায় নিলাম, এরপরে এই বিষয়টা নিয়ে আমাকে একটু ভেবে দেখতে হবে। আমি ভাবলাম যে ভাই, শরীরে তো চর্বি জমেছে বটেই, মস্তিষ্কেও হয়তো চর্বি জমে গেছে, নইলে এই মক্কেল বিশ্বাস করলো কি করে যে আমি আমার ছেড়ে আসা দরজা দিয়ে আবার পুনরায় প্রবেশ করব? আজ পর্যন্ত করিনি। ঘটনাচক্রে কম জায়গায় তো চাকরি করিনি, কিন্তু একবার যে দরজা দিয়ে বেরিয়েছি বা বেরোতে হয়েছে বা বের করে দেওয়া হয়েছে, যাই হোক না কেন, সেই দরজার দিকে পিছনে ফিরে তাকাইও নি। আর তাছাড়া এখন যারা এই সময় চালায় তাদের কারুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, অনেকেই আমার প্রাক্তন সহকর্মী। ঘটনাচক্রে যোগাযোগ নেই বা থাকে না সেটা অন্য কথা। আমি বুঝতে চেয়েছিলাম যে কেন একটা সলিসিটার ফার্ম চালানো লোক হঠাৎ করে একটা বাংলা কাগজ কিনতে আগ্রহী হবে। অনুসন্ধান করে দেখলাম এই আরকাঠি তারও কিছুটা শেয়ার আছে বটে এই টাইডিংস মিডিয়া কমিউনিকেশন লিমিটেডে, কিন্তু আসল ইনভেস্টার কোম্পানির নাম হচ্ছে হিমাদ্রি কেমিক্যালস। আমি আরওসি খুলে দেখলাম, ইটস এ সলভেন্ট কোম্পানি, কয়েকশো কোটি টাকা টার্নওভার। এবং দেখলাম যে এই কোম্পানির কর্ণধারের নাম কি চৌধুরী। প্রথমে ভেবেছিলাম বাঙালি চৌধুরী কিনা, পরে দেখলাম না, তিনি বাঙালি নন, একজন অবাঙালি শিল্পপতি, কলকাতায় থাকেন বটে। তার কি এমন তাগিদ পড়ল যে টাইমস অফ ইন্ডিয়ার মতো কোম্পানির কাছ থেকে চড়া দামে একটা বাংলা কাগজ কিনতে অগ্রণী হলেন? দেখুন, কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী অকারণে কোথাও টাকা ইনভেস্ট করে না, নিজের মেয়ের বিয়ে আর ছেলের লেখাপড়া ছাড়া। সুতরাং সবকিছুর মধ্যেই একটা কোথাও একটা প্যাঁচ থাকে। ইতিমধ্যে 2023 সালের জানুয়ারি না ফেব্রুয়ারি, আমি ভুলে গেছি, হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনি এর বাড়িতে এবং অফিসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট রেড করেছে। ভোরবেলা অকস্মাৎ প্রায় একটা বর্গী বাহিনীর মতো করে তারা এসেছে এবং খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করার জন্য সেখানে কাতারে কাতারে কলকাতা পুলিশ এবং একের পর এক পদস্থ অফিসারদের মোতায়েন করে দিয়েছেন। একটু আগে যে পর্বটা লাইভ করছিলাম সেটা দেখলাম 9 মিনিট কত সেকেন্ডের পরে বোবা হয়ে গেছে, অথচ আমি বক বক করেই গেছি একেবারে পাঁঠার মতো। আর আজকে আমি শপথ নিয়েছি যে আমি আর এই লাইভ টাইভ করার প্ররোচনায় পা দেবই না। এটাই যখন পরিণতি হয় বারবার, তখন কেনই আমি প্ররোচিত হই সেটা আমি নিজেই জানি না। যাই হোক, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি একজন দিগ্গজ, কি বলবো একে, ডিগবাজির কারিগর নিয়ে কথা বলছিলাম।
এবং আমার ভিডিওটা থেমে গিয়েছিল 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কোনো একটি মামলায় তার বাড়ি এবং অফিসে একেবারে রে করে অভিযান চালিয়েছিল এবং মুখ্যমন্ত্রী এতটাই বিচলিত হয়ে গেছিলেন যে একে রক্ষা করতে তিনি সঙ্গে সঙ্গে সেখানে অসংখ্য পুলিশ এবং পদস্থ অফিসারদের পাঠিয়ে দেন, যাতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের লোকেরা ফাইল টাইল নিয়ে বেরোতেই না পারে। অর্থাৎ অনেক দিন পরে আইপ্যাকের কর্ণধার এবং অফিসে যেটা মঞ্চস্থ হলো তার ড্রেস রিহার্সাল হয়েছিল এখানেই। আর সেদিনই কল্পনা করুন, মুখ্যমন্ত্রী নবান্নে তার চেয়ারে বসে সাংবাদিকদের ডেকে বললেন, এই সব বেয়াদুপি আমি বরদাস্ত করব না। আরে সঞ্জয় তো আমার উকিল। তিনি তখন স্টেট কাউন্সিল ফর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে দলে যার গুরুত্ব একেবারে চচ্চর করে বাড়ছে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত অর্ধচন্দ্র দিয়ে এই বোস অ্যান্ড কোম্পানি এবং তার ল ফার্ম রাজ্য সরকারের আইনি কাজকর্মের একমাত্র দূত হয়েছিল, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য ভালো, বেশি দিন এর বোঝা তিনি বহন করতে চাননি। একদিন দেখা গেল যে তিনি তার সরকারকে এই বসু কোম্পানির থেকে দূরে সরিয়ে নিলেন, কিন্তু পিসিয়া করবে ভাইপোকে তাই করতে হবে এমন তো কোনো কথা ছিল না। এখন অবশ্য ভাইপো পিসির আঁচলের বাইরে কোথাও যাওয়ার নিরাপদ বোধ করছে না, সেটা অন্য কথা। সে কিন্তু এই সঞ্জয় বসুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেই চলল এবং তারই আইনি প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ করা সত্ত্বেও আমরা সঞ্জয়কে অভিষেকের অলমোস্ট আইনি মুখপাত্র হিসেবে কাজ করতে দেখেছি। তখনও ঠিক বুঝতে পারিনি এই হঠাৎ করে, অবশ্য তার বছরখানেক পরে হঠাৎ শুনলাম একটা ভুইফোর কোম্পানি, নামটা আগেই বলেছি, তারা এই সময় কিনে নিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার কাছ থেকে, নিশ্চয়ই চড়া দামে। কেননা টাইমস অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ তাদের হয়ে যারা নেগোশিয়েট করেন তারা বড় দুধে লোক, তারা কোনো দয়ার দান করবেন না, একেবারে দে উইল এক্সট্রাক্ট দেয়ার পাউন্ড অফ ফ্লেশ বিফোর সেইং গুড বাই। আমি ঠিক কত টাকায় কিনেছে না কিনেছে এর মধ্যে যাচ্ছি না, বাট ইট হ্যাজ টু বি এ ভেরি হেফটি সাম। ঠিক আছে, ভালো হয়েছে, আমারই তো কাগজ ছিল, আমারই সহকর্মীরা কাজ করে, তাদের যদি একটু থিতু অবস্থা হয়। উমা, শুনলাম গ্রেট ইস্টার্ন হোটেলে এই টেক ওভারের পরে একটা বিরাট নাটক মঞ্চস্থ হয়েছে, যেখানে এই বাবু সঞ্জয় তিনি এত আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন যে কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, আমার ছেলেবেলার স্বপ্ন ছিল একদিন একটা বাংলা কাগজের মালিক হব।
আজকে সেটা হতে পেরে আমার চোখ দিয়ে আনন্দাশ্রু বইছে। জানি না ওখানে উপস্থিত লোকজন তালি দিয়েছিল কিনা। সে যাই হোক, দেখা গেল হস্তান্তর হলো কাগজটা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত মিডিয়াকে টাইট করতে যে অস্ত্রটা 15 বছর ধরে প্রয়োগ করে গেছেন কারণে এবং অকারণে, তিনি একেবারে এই সময়ে বিজ্ঞাপন দেওয়া, সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধই করে দেবেন। আজ পর্যন্ত সেই বিজ্ঞাপন চালু হয়নি। অথচ অভিষেকের সঙ্গে তার সম্পর্ক যেমন থাকার তেমনি রয়ে গেল। এরপরে হঠাৎ করে এলো এই দেউচা পাচামি খনির ঢব্বাজির আসল রহস্যের গল্প। সেখানে দেখা গেল, প্রথম কথা তো এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়ে যে সার্টিফিকেটটা দেখানো হয়েছিল সেটা ফ্রডুলেন্ট। কেননা সেন্টার পারমিশন দিয়েছিল মাত্র 12 একর জায়গায় এই খনন কার্য চালানোর, যদিও গোটা প্রজেক্টটা ছিল মোটামুটি 431 হেক্টরের। এবং তার চেয়েও তাজ্জবের ব্যাপার হলো, মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে তথ্যাদি দিয়ে অভিযোগ করলেন যে এখানে এইটুকু জায়গায় মাইনিং করার রাইট সবার আগে এমন একটা কোম্পানি পেয়েছিল যাদের কোনো এর পূর্ব অভিজ্ঞতাই নেই, তবু পেয়েছিল, কে জানে কিভাবে। সেই কোম্পানিটির নাম ট্রান্সমেরিন অ্যান্ড কনফ্রেট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড। এদের সদর অফিস মুম্বাইতে। কোনো রকম প্রায়র এক্সপিরিয়েন্স নেই এবং রেভিনিউ শেয়ার হবে 71.05% হারে। তারপরেই এপ্রিলের 2025 এপ্রিলে দেখা গেল এই হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড, তারা হঠাৎ এই ট্রান্সমেরিন কোম্পানির 60% শেয়ার কিনে নিয়েছে মাত্র 4.23 কোটি টাকায়। আর একই সঙ্গে তারা স্টারডি নিকেতন বলে একটা ভুতুরে কোম্পানিতে 150 কোটি টাকা, একটা দুটো টাকা নয়, লোন দিয়ে রেখেছে। এটা এমন একটা কোম্পানি যার সেভাবে না ছিল অস্তিত্ব, না ছিল কোনো কাজকর্ম। কেন দেওয়া হয়েছিল? অ্যাজ এ রয়্যালটি পেমেন্ট। কিসের রয়্যালটি ঈশ্বর জানে। কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে আমরা জানতে পারলাম যে ট্রান্সমেরিনের অ্যানুয়াল টার্নওভার 2021-22 ছিল 90.25 কোটি টাকা। 23-24 সেটা নেমে এলো 35.69 কোটিতে। আচ্ছা, তার চেয়েও বড় ঘটনা ঘটল, একবার যদি একটা টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে যায় এবং XYZ যে কোনো কোম্পানি তার বরাত পায় এবং সে যদি সেই কাজটা করতে না পারে, তাহলে একেবারে আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম হচ্ছে সে জানিয়ে দেবে আমি কাজটা করতে পারছি না, অর্থাৎ দ্য আর্লিয়ার টেন্ডার উইল বি রেন্ডার্ড ইনভ্যালিড। কিন্তু এক্ষেত্রে দেখুন কারসাজিটা কি হলো। এই যে হিমাদ্রি কেমিক্যালস, তারা এই কোম্পানিটার 60% শেয়ার কিনে নিল 4.23
2-3 কোটি টাকায় for a project that would yield 5,000 crore profit. এখন মুশকিল হলো যে এত বড় একটা হেরাফেরির ডিল 2025 সালে সম্ভবত যদি মাথার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত না থাকতো, প্রথমত তো এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সটা স্টেট গভর্নমেন্টের ছিল ফ্রডুলেন্ট। তারপরে যে পদ্ধতিতে হিমাদ্রি কেমিক্যালস এই টেন্ডার পাওয়া কোম্পানিটা অকস্মাৎ কিনে নিল পিসি সরকারের ম্যাজিকের মতো, সেটা ইকুয়ালি রহস্যজনক এবং ক্লিয়ারলি স্ম্যাক্স অফ এ কুইড প্রো কো। ভাই, তোমাদের এই কাজটা দিয়ে দিলাম, 5,000 কোটি টাকা মাল কামাবে, কাগজটা যেন আমার কথা ভালো করে বলে। আর তারই অব্যবহিত পরে এই সময় টেক ওভার হয়ে গেল এবং 2+2 4 মিলিয়ে আমি দেখলাম সত্যিই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় নেতা। চিত্তরঞ্জন দাসের পরে এমন দুর্লভ ব্যক্তিত্ব এবং সিংহ হৃদয় পুরুষ বাংলার রাজনীতিতে আসেননি প্রায় এরকম ঢঙে তাকে কভারেজ দেওয়া শুরু হলো। প্রথম পাতায় একটা ছবি, ভিতরের পাতায় 2-3টে ছবি, কখনো কখনো প্রথম পাতায় একাধিক স্টোরি। আমি ভাবলাম বাহ, বেশ ভালো হয়েছে। এইভাবেই চলছিল। হঠাৎ করে তো আগেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় হাত গুটিয়ে নিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দোস্ত কা দোস্ত, ইয়ারো কা ইয়ার, তিনি কিন্তু সঞ্জয় বোসকে ছাড়েননি। সে যাই হোক, আমি হঠাৎ অকস্মাৎ লক্ষ্য করছি যে বিজেপি সরকার কায়েম হওয়ার পরে এই সঞ্জয় বোস একা নয়, সস্ত্রীক এই কাগজটাকে ব্যবহার করে নতুন সরকারের মাখনবাজিতে একেবারে উলঙ্গের মতো নেমে পড়েছে। সঞ্জয় গত 2 বছরে এই সময় কিরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা নিয়ে সাংবাদিকতা করেছে, নিজের কলমে তার জয়ধ্বনি করার কয়েকদিন পরেই দেখি তার সহধর্মিণী বলে পরিচিত একজন, তার একটা লেখা বিজেপির জয়ধ্বনি দেওয়া এই সময়ের প্রথম পাতায় অ্যাঙ্কার হিসেবে ছাপা হয়েছে। কৌতূহলবশত লেখাটা পড়লাম, আটার রাবিশ। আমি এই সময়ের সম্পাদক হলে ওটা একেবারে ডাস্টবিনে ফেলে দিতাম, কেননা সেখানে এমন কোনো তথ্য নেই, এমন কোনো বক্তব্য নেই যা নতুন বা মানুষের কাছে অপরিচিত। একটা সেই ইতিহাসের চর্বিত চর্বণ, একদা বাংলা স্বর্গরাজ্য ছিল, তারপরে তার পতনের ধারা কি, 60 সালে কি হয়েছিল, 67-তে কি হয়েছিল, 69-এ কি হয়েছিল, এই করতে 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 15 বছর পরে আবার নাকি বাংলা ঘুরে দাঁড়ানোর মতো জায়গায় পৌঁছেছে, কেননা বিজেপি ক্ষমতায় এসছে।
দেখুন, এদের অনেক স্কিল আছে। তার মধ্যে একটা অসাধারণ স্কিল হলো যে কোনো জায়গায় বন্ধ দরজা খুলে দেওয়া, এবং তার জন্য যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তার পাদ অর্ঘ্যে সেই পুষ্প নিবেদন করা। এরা জানে কোন দেবতাকে গণেশ মার্কা সর্ষের তেল লাগাতে হবে, কাকে শালিমারের নারকোল তেল লাগাতে হবে, আবার কাকে কেউ কার্পিন লাগালেই চলবে। কিন্তু এর কথা বাংলার নয়া মুখ্যমন্ত্রী জানেন না এমন নয়, তিনি বিলক্ষণ জানেন। তিনি জানেন, আমার চাইতে বেশি জানেন, ये चीज है मस्त मस्त। তবু রাজনীতিবিদ তো কখন কোন কারণে কার নির্দেশে কিভাবে গলে যান জানি না। আমার ক্ষমতা খুবই সীমিত, আমি কিন্তু বাজ পাখির মতো চোখ রাখব। যদি এই মাখনবাজিতে এই দম্পতি নতুন করে সফল হয়, তাহলে কিন্তু আমার মতো করে আমি চরম প্রতিবাদ করব, এবং প্রতিবাদটা জারি রাখবো, অব্যাহত রাখবো যতক্ষণ না রাজ্য সরকারের টনক নড়ে। কেননা অকৃতজ্ঞতারও তো একটা কোথাও সীমা থাকা প্রয়োজন। যে ছেলেটাকে দেখিয়ে গত 10-12 বছর ধরে কত লোককে যে দুয়ে নিলে তার ঠিক নেই, আর আজকে সে ঝড়ের মুখে পড়েছে বলে নিজের কাগজে নির্দেশ পাঠিয়ে দিলে যে খুব আবশ্যক না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ছাপানোরও আর কোনো প্রয়োজন নেই। তোমরা মানুষ? What kind of human beings are you? Okay, you are great wheeler dealer. But even wheeler dealers have certain principles. আর একটা গভর্নমেন্ট 10 দিন হলো আসেনি, এখনই বাজারে নেমে পড়েছো নিজেদের অনাবৃত করে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এর মধ্যে একটাই আশার কথা দেখলাম, আমার প্রাক্তন সহকর্মী জগন্নাথ, আপনারা জানেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবার সিউড়ি থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু বিষয়টাকে নেক নজরে রেখেছেন বলেই মনে হচ্ছে। ইতিমধ্যেই ওই জেলা শাসকের সঙ্গে একটা প্রতিনিধি দল নিয়ে তিনি দেখা করেছেন এবং বেশ কিছু জিনিস জানতে চেয়েছেন, যার মধ্যে একটা প্রধান ব্যাপার হলো যে কম্পেনসেশন প্যাকেজ হিসেবে যাদের টাকা দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজন ট্রাইবাল আর কতজন নন ট্রাইবাল। এখন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কেননা এই সুযোগে হাজারখানেক বা তার চাইতে বেশি লোককে মমতার সরকার হয় কনস্টেবল পদে নয় সাবস্টাফ হিসেবে সরকারি অফিসে নিয়োগ করে দিয়েছে। এখন আমি জানি না এর পরিণতি কি হবে, কিন্তু এইটুকু জানি
যে এই প্রকল্প জীবনে কোনোদিন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে বাংলার মানুষকে যত রকম ভক্কিবাজি শুনিয়েছেন, দেউচা পাচামি তাদের মধ্যে 1 নম্বর জায়গায় থাকবে। কেননা এই খনিতে তলায় হয়তো প্রচুর কয়লা আছে, কিন্তু সেই কয়লা বার করার সাধ্য কারো নেই। কোল ইন্ডিয়ার মতো সংস্থা একবার চেষ্টা করে রণে ভঙ্গ দিয়েছে, বলেছে এটা আমারা বাসকা নেই। এত নিচে থাকা কয়লা উত্তোলনের জন্য যে ধরনের আধুনিক টেকনোলজি প্রয়োজন, ভারতবর্ষে সেটা কারণ নেই। বিদেশের কোনো সংস্থার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করতে গেলে যে ধরনের লগ্নির প্রয়োজন, সেটা দেওয়ারও খুব কম লোকই আছে। অতএব a project which was doomed from day one was touted as a major investment destination by a government which only lied through its teeth. নইলে কেউ বিশ্ববঙ্গ সম্মেলনে এই ধরনের একটা ঢপবাজির কথা ঘোষণা করে? অবশ্য করবেই বা না। তবলাবাদকদের দেখুন। সুতরাং এবার 2-2 4, 4-4 8, 8-8 16 আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, এবং কিভাবে একটা দুষ্ট চক্র আবহাওয়া বদলের ইঙ্গিত পেয়ে একেবারে অন দেয়ার অরবিট 160 ডিগ্রি ঘুরতে চাইছে, সে কথাও জানিয়ে দিলাম। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।